5ই আগস্টের ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে জামাতের যে কার্যক্রম, জামাত প্রথম দিকে যেরকম ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালিয়েছিল, পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে মুনাফিকির পরিমাণ বেড়ে গেছে, তার ভণ্ডামি বেড়ে গেছে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেই বিষয়গুলো উত্থাপন করছে এখন, যে নিম্নকক্ষে পিআর, উচ্চকক্ষে পিআর, বিশেষ করে নিম্নকক্ষে পিআর নিয়ে ঐকমত্য কমিশনে কোনো ধরনের কোনো আলোচনাই কিন্তু হয়নি। এটা অন্যান্য দলগুলোও স্বীকার করেছে, বিভিন্ন এবং এনসিপি সহ অন্যান্য দলগুলোও বলেছে যে নিম্নকক্ষের পিআর নিয়ে কোনো ধরনের ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। কিন্তু জামাত দেখেন, জামাত এবং অপর কিছু ইসলামী দল নিয়ে এই বর্তমানে এটা শুরু করেছে। আর 5ই আগস্টের পর থেকে প্রথম কয়েকদিন ওরা সবার সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছিল, কিন্তু এখন দেখেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে দূরে রাখার জন্য, নির্বাচন থেকে আপনার বিরত থাকার জন্য তারা নানান ধরনের প্রয়াস নিয়েছে এই বিষয়টা। সুতরাং এখানে তারা ফ্যাসিস্ট পরবর্তী সময়ে যেই ধরনের ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল, এখন তারা ওই ঐক্যবদ্ধতা থেকে দূরে সরে গেছে। এর মূল কারণ হচ্ছে আমার মনে হয় তারা চাচ্ছে যে নির্বাচন যদি পিছনে হয়, দূরে হয়, তাহলে তারা বেনিফিটেড হবে। কিন্তু আপনি দেখেন নির্বাচন যদি দূরে যায় তাহলে কিন্তু দেশ অর্থনৈতিকভাবে আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে। দেশের ইকোনমিক্যাল যেই আপনার ইন্ডিকেটরগুলো আছে, সমস্ত ইন্ডিকেটরগুলো কিন্তু নিম্নগামী। এই জন্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলা কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনার খুব তাগাদা দিচ্ছে রাজনীতি, এবং সরকারও কিন্তু বিভিন্ন ধরনের প্রয়াস নিচ্ছে। এখন আপনি বলতে পারেন যে জামায়াতে ইসলামী তো উচ্চকক্ষের পিআর নিয়ে বলছে, বা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বলছে, যা এনসিপিও বলছে। কিন্তু তাদের বলার মধ্যে আর অন্যান্য ওদের বলার মধ্যে একটা ডিফারেন্স আছে। তাদের বলার মধ্যে তারা হচ্ছে কি, বিএনপি যখন একটা বিষয় মেনে নেয় তখনই তারা আবার নতুন একটা বিষয় উত্থাপন করে N+1 পদ্ধতিতে। বিএনপি মনে গণভোট মেনে নিল, তখন আবার গণভোটের টাইম নিয়ে ওরা আবার আলাদা ধরনের একটা আপনার বিষয় উত্থাপন করে। এইভাবে একটা বিষয় মেনে নিলেই আরেকটা বিষয় তারা উত্থাপন করে, যেটা হচ্ছে একটা ভণ্ডামির একটা পরিচয়। সুতরাং আমার মনে হচ্ছে যে প্রথম দিকে তারা একটু ঐক্যবদ্ধ থাকলেও পরবর্তীতে তারা কিন্তু আর সে ঐক্যবদ্ধ থাকেনি। কিন্তু ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশে তাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি, এবং জামায়াতে ইসলামীকেও তাদের এই ভণ্ডামি ছেড়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট নিয়ে সরকার কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। আমি যেটা মনে করি যে আপনার হয়তো এটা বর্তমান যেই একটা অনৈক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে ঐক্যবদ্ধ করবে। যেমন ধরেন, জুলাই সনদের 48টা বিষয় নিয়ে যে ঐকমত্য কমিশনের সুপারিশ ছিল, সেখানে 30টা বিষয় সব দল ঐকমত্য ছিল। সেই 30টা বিষয় নিয়ে তারা একটা প্রশ্ন করবে, প্রশ্ন মোট 4 থেকে 5টি ওরা প্রশ্ন করবে। বিশেষ করে উচ্চকক্ষের পিআর নিয়ে আলাদা একটা প্রশ্ন থাকবে গণভোটে, এবং আপনার যে নোট অফ ডিসেন্ট, যেটা বিএনপি সবসময় বলে আসছে যে যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, নোট অফ ডিসেন্টটা অবশ্যই জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই কিন্তু আপনার গণভোটে থাকতে হবে। তো এটা ঐকমত্য কমিশনের সুপারিশে কিন্তু ছিল না, কিন্তু সরকার এই সুপারিশটা আমল নিতে চাচ্ছে। সরকার চাচ্ছে যে আপনার গণভোটে আপনার নোট অফ ডিসেন্টটা উল্লেখিত থাকবে এবং আলাদা একটা প্রশ্ন থাকবে এটা। সুতরাং এটা যদি আলাদা একটা প্রশ্ন থাকে তাহলে সেই প্রেক্ষিতে বিএনপির চাওয়াটাও কিছুটা পূর্ণ হচ্ছে, এবং উচ্চকক্ষে পিআর থাকবে কি থাকবে না সেটারও একটা আলাদা প্রশ্ন থাকবে। এইভাবে মোট 4টা থেকে 5টা প্রশ্ন করে গণভোট করার চিন্তা ভাবনা করছে। তো এইভাবে যদি গণভোট করা হয় তাহলে কিন্তু একদিকে কিন্তু আমার মনে হয় বিএনপি এখানে, আমার ব্যক্তিগত মতামত যে বিএনপি হয়তো এখানে তাদের ইনপুট দিতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের ইনপুট দিবে, এবং সার্বিকভাবেই একটা আপনার গণভোটের ব্যাপারে এবং জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে একটা আপনার ঐক্যবদ্ধ আপনার প্রয়াস আসবে আশা করি ইনশাল্লাহ। কারণ হচ্ছে এখন তো দেশ নির্বাচনমুখী। আপনি দেখেন বিএনপি কিন্তু তাদের 237 জন আপনার প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতও কিন্তু 1 বছর আগে তাদের প্রার্থী ঘোষণা করে রেখেছে, মানে এলাকায় কাজ করতে বলেছে। তাহলে এখন কেন আবার এই বিষয়টা নিয়ে তারা এই যমুনাতে আপনার প্রধান উপদেষ্টার যে বাসভবন সেটা ঘেরাও করবে? এটা তো আসলে একদম উচিত না। তাদের বরঞ্চ রাজনৈতিক আপনার কর্মকাণ্ডগুলো এখন হওয়া উচিত ইশতেহার ভিত্তিক। তাদের রাজনৈতিক হিসেবে তারা স্বাস্থ্য, কৃষি, শিক্ষা নিয়ে কি করবে এটা নিয়ে আসলে কথা বলা উচিত। এখন তো সমস্ত বিষয়ে কিন্তু ঐকমত্য কমিশন 1 বছর আপনার আলোচনা করে ঐকমত্য হয়ে গেল, জুলাই সনদ স্বাক্ষরিত হলো। সুতরাং এই বিষয় নিয়ে এখন আপনার জামায়াত যে মাঠ গরম করার চেষ্টা করছে, এটা তাদের মধ্যে কি ধরনের দুরভিসন্ধি আছে এটা কিন্তু মানুষ বুঝতে পারে।
আইদার তারা চাচ্ছে নির্বাচন দেরি করতে, পিছাতে, অথবা আপনার দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। আপনি দেখেন ইতোমধ্যেই কিন্তু আপনার 13ই নভেম্বর এক ধরনের ফেসিস্ট পলাতক ফেসিস্ট এক ধরনের একটা কর্মসূচি দিয়েছে। তার মধ্যে ওরা যদি আবার এই ধরনের একটা অনৈক্য সৃষ্টি করতে চায়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই জামায়াতের যেই ফেসিস্ট আন্দোলনের পরবর্তী যে মিনিমাম একটা অবস্থান ছিল বাংলাদেশের মানুষের মানসপটে, সেই মিনিমাম অবস্থানটাও কিন্তু জামায়াতের থাকবে না, এবং জামায়াতের এই ধরনের কার্যক্রম অবিলম্বে তাদের সুবুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে জামায়াত তাদের এই ধরনের কার্যক্রম বন্ধ। বিএনপি এবার যে প্রার্থী ঘোষণা করেছে তাতে আমরা নতুন এবং পুরাতনের অনেক সম্মিলন দেখতে পাই। এখানে আপনার খুবই ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেট আছে, খুবই এনার্জেটিক ক্যান্ডিডেট আছে। যেমন দেখেন নারী প্রার্থী যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমরা এখানে সানজিদা ইসলাম তুলি আছে, যিনি মায়ের অধিকার, মায়ের ডাক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার ভাই গুম হয়ে যাওয়ার পরে অপরাপর যারা গুম হয়েছে যেসব পরিবার, এই পরিবারগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে আপনার কাজ করছেন। সুতরাং এখানে সানজিদা ইসলাম তুলিকে নমিনেশন দেওয়া হয়েছে, অ্যাডভোকেট শারমিন ইসলাম পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছে নাটোর থেকে। এরকম আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেটকে আপনার প্রার্থী করা হয়েছে। ঠিক তেমনিভাবে প্রার্থী করা হয়েছে ফুটবলার আমিনুল হককে। আমিনুল হক একজন খুব জনপ্রিয় ফুটবলার, আপনার দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত না, কিন্তু দেশের মানুষের মধ্যে একটা গুড ইমেজ আছে। নজরুল ইসলাম মঞ্জু খুলনার, এহসানুল হক মিলন চাঁদপুর, তাদেরকে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি নমিনেশনের ক্ষেত্রে এবার খুব আমার মনে হয় যে খুব সুচিন্তিত মতামত নিতে, যদিও কিছু কিছু জায়গায় নমিনেশন নিয়ে আপনার বিদ্রোহ আছে। যেমন ধরেন চট্টগ্রামে আছে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর নমিনেশন, যেহেতু দীর্ঘদিন তিনি জেল কেটেছেন। এরকম আরো 2-1 জায়গায়, আরো 4-5 জায়গায় আপনার আছে। তারপরও সার্বিকভাবে আপনারা জানেন যে আপনার একটা দলের প্রত্যেকটা এত বৃহত্তম একটা দলের প্রত্যেকটা আপনার নির্বাচনী এলাকাতে 4 থেকে 5 থেকে 6 থেকে 10 জনের মতো ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেট থাকে। সেখান থেকে একজনকে পিক করা কিন্তু খুবই কঠিন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব সুচিন্তিতভাবে স্থায়ী কমিটির সম্মিলিত প্রয়াসে এই 237 জনকে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কিন্তু মহাসচিব কিন্তু একটা কথা বলেছেন যে প্রয়োজনে আপনার এখানে সংযোজন বিয়োজন হতে পারে, স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেয়। যেটার ফলাফল আমরা দেখতে পেলাম যে আপনার মাদারীপুর 1 আসনের যিনি প্রার্থী ছিলেন, তাকে কিন্তু পরের দিনই আপনার এই প্রার্থীতা কিন্তু স্থগিত করা হয়েছে। কারণ হচ্ছে তার কিছু আপনার ভিডিও এবং তার কিছু ছবি পাওয়া গেছে, যেটা কিন্তু আপনার ফেসিস্ট আমলের পরবর্তী সময়ের সাথে সাংঘর্ষিক, মানে ফেসিস্ট আমলে সে অন্য কিছুর সাথে জড়িত ছিল। সুতরাং বিএনপি কিন্তু খুবই সুচিন্তিত মতামতের সাথে সুচিন্তিত আপনার ভাবেই আপনার প্রার্থীগুলা আপনার সিলেকশন করেছে, এবং আমরা আশা করি এই প্রার্থীগুলা তাদের নিজস্ব আপনার যে সাংগঠনিক দক্ষতা, সেই সাংগঠনিক দক্ষতার মধ্যে বিএনপিকে একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি এনে দিবে ইনশাআল্লাহ সামনের দিনে। এবারে নির্বাচনে বিএনপিকে দরকার সার্বিকভাবে আমার মনে হয় যে গত 17 বছর ধরে বিএনপি দেখেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে আপনার। কারণ কি ছিল, দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, বিএনপি কিন্তু একমাত্র বৃহত্তম দল এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এবং বিএনপির সরকার চালানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে। বিএনপি এর আগেও 3 বার সরকার চালিয়েছে, এবং বিএনপি যখন 2006 সালে আপনার সরকার থেকে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তখন প্রবৃদ্ধি ছিল দেশে আপনার 6%-এর উপরে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 6% উপরে, কিন্তু এখন দেখেন এই বর্তমান সময় প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংকের প্রেডিকশন অনুযায়ী প্রবৃদ্ধি হবে মাত্র 3.5%। সুতরাং বাংলাদেশকে এখন যে সঠিক গতিপথে আনতে পারে সেটা হচ্ছে একমাত্র বিএনপি। আপনারা জানেন যে বিএনপি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশের যত উন্নয়ন অগ্রগতি আছে সবকিছু তার হাত ধরে। তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করে যখন 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েই দেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিন্তু ব্যাপক যুগান্তকারী কাজ করেছেন, এবং 2001 থেকে 2006 অনেক ব্যাপক যুগান্তকারী কাজ হয়েছে। এখন যদি আপনি বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, বর্তমান যে পলাতক ফেসিস্ট বাংলাদেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখান থেকে দেশটাকে যদি আমরা আবার উন্নত করতে চাই, দেশটাকে অগ্রগতি করতে চাই, দেশটাকে যদি আমরা সারা বাংলাদেশের সারা পৃথিবীর বুকে আমরা দেশটাকে আমরা মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে বিএনপির প্রয়োজন। এই জন্য আমরা অবশ্যই আমরা তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ তরুণ সবাই মিলে বিএনপিকে ধানের শীষে ভোট দেবে বলে প্রত্যাশা করি।